সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি স্টার্ট করছি। আমরা এসএসসির 11-12 ইন্টারভিউয়ের প্রায় শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। কাল থেকে বেশ কিছু সাবজেক্টের ইন্টারভিউ এবং ডেমো ক্লাস আবার শুরু হচ্ছে। তো আমাকে বেশ কিছু কোয়েশ্চেন করা হয়েছে আমার আগের ভিডিওগুলোতে, সেগুলো আমি এই ভিডিওয়ে চেষ্টা করব একে একে যাতে সেই কনফিউশনগুলো দূর করা যায়, যাতে পরবর্তী ক্ষেত্রে যারা ইন্টারভিউ এবং ডেমো ক্লাস দিতে যাবেন তাদের যাতে সুবিধা হয়। তো এখানে আমি প্রথমে দু একটা কথা বলে নিতে চাই, যেটা হচ্ছে 11-12 ইন্টারভিউতে যে ট্রেন্ড আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা সাবজেক্টের ইন্টারভিউতে, সেটা হচ্ছে মূলত যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু বেশিরভাগই দেখছি 11-12 সিলেবাস ভিত্তিক যে প্রশ্নগুলো সেইগুলোর মধ্যে থেকেই কিন্তু বেশি কোয়েশ্চেন করা হচ্ছে। এবার এই কথাটা বলছি মানে এই নয় যে তার বাইরে কোনো কোয়েশ্চেন করা হচ্ছে না, এটা কিন্তু আমি একবারও মিন করছি না। আমি শুধু বলতে চাইছি ইন্টারভিউয়ে এইবার অন্তত বেশি জোর দেওয়া হচ্ছে। আমি যাদের কাছ থেকে খবর পেয়েছি এবং নিজের সাবজেক্টের ক্ষেত্রেও নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকেও আমি বলতে পারি যে 11-12 সিলেবাস ভিত্তিক প্রশ্ন অনেক বেশি করা হচ্ছে এবং এই ব্যাপারটার ওপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে যে আপনি সিলেবাসটা কতখানি ভালো জানেন এবং স্কুলে পড়ানোর সময় সেখানকার সিলেবাস অনুযায়ী আপনি কতটা ভালো স্টুডেন্টদের পড়াতে পারছেন সেটা কিন্তু দেখা হচ্ছে। কাজেই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে সামান্য দু একটা কথা আমি বারবার বলছি, আবারও আমি রিপিট করতে চাই, সেটা হচ্ছে আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সবসময় এটা মনে রাখবেন যে আপনারা স্কুলের ছেলেমেয়েদের পড়াতে যাচ্ছেন, সেই জন্য অবশ্যই বিষয়ের সম্যক গভীরতা এবং সমস্ত ব্যাপারে স্বচ্ছ জ্ঞান নিজের সাবজেক্টের ওপর সেইটা যেন থাকে। এবার আপনি কতটা জানেন সেটার থেকেও বড় কথা হলো আপনি কতটা সহজভাবে স্টুডেন্টদের সামনে আপনার বিষয়টাকে তুলে ধরতে পারছেন। সেই জন্য আমি একটা রিকোয়েস্ট করব প্রত্যেককেই, আমার মনে হয় এই কথাটা সরাসরি বলে দেওয়া খুব ভালো। ক্লাসে আমরা যেভাবে পড়াই যাতে স্টুডেন্টদের মনে থাকে, যাতে তারা সহজে বিষয়গুলো মনে রাখতে পারে, যাতে সহজে তাদের মধ্যে সেই তথ্যগুলো ঢুকে যায়, সেই টেকনিকগুলো যদি আপনারা ডেমো ক্লাসে ব্যবহার করেন তাহলে কিন্তু আমার মনে হয় অনেক ভালো হয়, ভালো ইমপ্রেশন একটা তৈরি হয়। যেমন আমি নিজের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিতে পারি যে আমি যখন সাংবিধানিক প্রতিবিধানের অধিকার পড়িয়েছিলাম এবং সেক্ষেত্রে আমি যখন ফান্ডামেন্টাল রাইটসও পড়িয়েছিলাম, আমি যেভাবে ক্লাসের ছেলেমেয়েদের মনে রাখতে বলি বা তাদের যেমন করে আমি রাইটসগুলোর আদ্যক্ষর দিয়ে একটা ছড়ার মাধ্যমে তাদের মনে রাখতে বলি, আমি কিন্তু এখানেও সেইভাবেই পড়িয়েছিলাম এবং যেটা আমার মনে হয় ওনাদের ভালো লেগেছে ব্যাপারটা, ওনারা সেটা স্বীকার করেছেন ইন্টারভিউয়াররা। তো আমি এই জন্যই বলছি যে ক্লাসে আপনি যেভাবে পড়ান সেইভাবেই বা যেভাবে আপনি পড়াবেন মনে করেন স্টুডেন্টদের উপযোগী, তাদের বয়স উপযোগী, সেইভাবেই কিন্তু এখানে পড়াবেন। আমি অনেকবার বলেছি, আবার বলছি যে ক্লাসে আমরা যখন পড়াই তখন কিন্তু আমরা যেভাবে ফর্মালি আমরা শিখে থাকি পড়ানোর কথা সেইভাবে আমরা ফর্মালি পড়াই না। আমরা যেভাবে পড়াই সেটা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি একটা বাস্তব ক্লাসরুম সিচুয়েশানে আমরা কেমন করে পড়াবো সেই ধারণাটা নিয়ে আমাদের ওখানে পড়াতে যেতে হবে। তো এইটাই বলার যে আপনারা টেক্সট বই 11-12 টেক্সট বই অবশ্যই ভীষণ ভালো করে পড়ে যাবেন এবং যে সাবজেক্টের ওপর বা যে টপিকের ওপর ডেমোটা দিচ্ছেন সেই বিষয়টা একদম মাস্টার্স অবধি যা যা কিছু সেইখান থেকে প্রশ্ন আসতে পারে, ক্রস কোয়েশ্চেনিং হতে পারে, সেইগুলো কিন্তু আপনারা ভাবনা চিন্তা করে যাবেন। প্রথম কথা, যে কথাটা এর আগে আমি বলিনি সেই কথাটা আমার মনে হচ্ছে এখন বলে দেওয়াটা অনেক বেশি দরকারি। সেটা হচ্ছে নিজের যে কোয়ালিটিসগুলো আছে সেই কোয়ালিটিসগুলোর ওপর জোর দিয়ে সেগুলোতে এমফাসিস করে আপনারা ইন্টারভিউ দিতে যান সমস্ত রকম আত্মবিশ্বাসের সঙ্গে। কারণ ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কখনো এই রকম ভাববেন না যে আমার তো 10 নাম্বার যোগ হয়নি, কিংবা আমার তো কাস্ট সার্টিফিকেট নেই, কিংবা আমার তো রিটেনে আমার এই রকম পজিশন আছে, আচ্ছা আমি কি ইন্টারভিউতে তাহলে যদি আমি ফুল মার্কস না পাই বা যদি আমি কম মার্কস পাই তাহলে কি আমার নাম আসবে ফাইনাল প্যানেলে? এই কথাগুলো একদম চিন্তাভাবনা করবেন না। করবেন না কেন? কারণ আপনি যত বেশি এই কথাগুলো ভাববেন না তত কিন্তু আপনারই নিজের কনফিডেন্স লুজ হয়ে যাবে এবং অন্যের মতো করে নিজের পরিস্থিতিকে বিচার করতে যাবেন না। প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এমন ইউনিক কিছু কোয়ালিটিস আছে যেগুলো দিয়ে আমরা
অন্যকে ইমপ্রেস করতে পারি বা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারি। সেই জন্য কার কী আছে, কাকে কত নাম্বার দেওয়া হয়েছে, কার কাস্ট সার্টিফিকেট আছে, কার পিএইচের জন্য রিজার্ভেশন পাচ্ছে, এইসব কথা ভেবে কোনো লাভ নেই। যার যা সিচুয়েশান এবং যা নিয়মের ওপর ভিত্তি করে আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা তো আগে থেকেই জানি যে গেজেটে কী কী নিয়ম বলা হয়েছে বা কী কী নাম্বার কারা কারা পেতে চলেছে, কারা কারা রিজার্ভেশন পাবে, সেইটা মেনে নিয়েই কিন্তু আমরা পরীক্ষা দিতে রাজি হয়েছি। কাজে এই সব নিয়ে ভাবনা চিন্তা করে এখন একদম নিজেদের কনফিডেন্স লুজ করবেন না। এবং আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে রিটেনে যার যেমনই মার্কস হোক না কেন, 20 নাম্বারের ডেমো ক্লাস এবং ইন্টারভিউ, এখানে কিন্তু খেলা একদম ঘুরে যাওয়ার বিরাট একটা চান্স আছে। কাজেই এই সময়টায় হাবিজাবি চিন্তাভাবনা করে, অন্যের সঙ্গে নিজের কম্প্যারিজন করে একদম নিজের আত্মবিশ্বাসটাকে নষ্ট করবেন না। আর এখানে আরও আমি বলে দিচ্ছি, কাকে দেখতে ভালো, কে কেমন জামা পরে যাচ্ছে, কাকে দেখলে, কার কথাবার্তা শুনলে ইন্টারভিউয়াররা ইমপ্রেসড হতে পারেন, এই সব কথাবার্তা একদম ভাবনা চিন্তা করবেন না। প্রত্যেকের যেমন র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী সেটাই আপনার জন্য যথেষ্ট, সেটাই আপনার জন্য ভালো। এখানে কোনো রকম নিজেকে হীনমন্যতায় ভোগার মতো কোনো জায়গা নেই। আপনি জানবেন আপনার হাতে এখনও 20টা নাম্বার আছে পার্সোনালিটি টেস্ট এবং ডেমো ক্লাসের। সেইটা যদি আপনি অত্যন্ত ভালোভাবে দিতে পারেন, তাহলে কিন্তু রিটেনে যেটুকু ঘাটতি আছে, যেটুকু খামতি আছে, সেটাকে খুব ভালোভাবে ম্যানেজ করা এখনও পর্যন্ত সম্ভব। সেই জন্য আমি বলবো ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের ওপর অবশ্যই গুরুত্ব দিন। আগের যে ভিডিওগুলো ছিল তাতে কেউ কিছু কোয়েশ্চেন করেছেন, যেগুলো আমার মনে হয়েছে অনেক রিপিট কোয়েশ্চেন আছে, যেগুলো আমি অলরেডি আমার আগের ভিডিওগুলোতে ডিসকাস করে দিয়েছি, সেগুলো একটু মন দিয়ে দেখবেন। আমি আবার কিছু কোয়েশ্চেন চুজ করে রেখেছি, যেগুলো আমি আবার সবার কাছে ক্লিয়ার করে দিতে চাই। সেগুলো হচ্ছে, আবার অনেকে কোয়েশ্চেন করেছেন লেসন প্ল্যান, চার্ট, মডেল এগুলো নিয়ে যাওয়া যাবে কি না। আমি আবার বলছি, এগুলো নিয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই, কারণ আপনি জানেন না যে আপনি যে ডেমোটা দিতে যাচ্ছেন সেটাই আপনাকে দিতে দেওয়া হবে কি না, নাকি যারা ইন্টারভিউ বোর্ডে আছেন তারা তাদের পছন্দ মতো কোনো টপিক চুজ করে দেবেন। কাজেই এখানে যেহেতু ব্যাপারটা প্রি ডিটারমিন্ড নয়, সেই জন্য লেসন প্ল্যান, চার্ট, মডেল এগুলো কোনোটাই নিয়ে যাওয়ার পসিবিলিটি এখানে থাকছে না। 2 নম্বর কথা হচ্ছে কতক্ষণ ডেমো চলেছে। মোটামুটিভাবে ইন জেনারেল ডেমো 12 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম চলেছে। হ্যাঁ, কয়েকজনের ক্ষেত্রে আমি শুনেছি 15-20 মিনিট নাকি চলেছে, কিন্তু ইন জেনারেল যদি আপনি স্ট্যান্ডার্ড একটা টাইম ধরেন, তাহলে 12 থেকে 15 মিনিটের মধ্যেই মোটামুটিভাবে পুরোপুরি ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে গেছে। ডেমোর জন্য হয়তো 5-7 মিনিট সময় দেওয়া হচ্ছে, খুব বেশি সময় দেওয়া হচ্ছে না। কোন লেভেলের কোয়েশ্চেন, এখানে আমি একটু ক্লিয়ার করে দিই। আমি বারবার বলছি যে ডেমো দেওয়ার সময় 11-12-এর, মানে যারা 11-12-এর সাবজেক্টের যেহেতু ইন্টারভিউ চলছে, সেই জন্য আমি 11-12 মেনশন করছি। স্কুল লেভেলের যে সিলেবাসটা, সেইটা খুব ভালো করে পড়ে যাবেন, সেই সম্পর্কে যেন আপনার একটা স্বচ্ছ ধারণা থাকে। তাছাড়াও যারা এমন কোনো সাবজেক্ট পড়ান যেটা হয়তো 11-12 ছাড়াও নিচু ক্লাসেও আছে, তাদেরকে বলছি স্কুলের সেই সিলেবাসগুলো দেখে যাবেন। কারণ অনেককেই বলা হয়েছে, যেমন হিস্ট্রির ক্ষেত্রে আমি শুনেছি তাদেরকে বলা হয়েছে যে এই টপিকটা আপনি 9-এ পড়ান কি না, আপনি কেমন করে পড়ান, সেইগুলো জিজ্ঞাসা করা হয়েছে। সেই জন্য শুধুমাত্র 9-10, মানে 11-12 শুধু নয়, 9-10-এর সিলেবাসটাও জেনে যাবেন। আর 2 নম্বর কথা হচ্ছে, ডেমো ক্লাস শেষ হওয়ার পর যখন সেই ডেমোর টপিকের ওপর আপনাকে কোয়েশ্চেন করা হবে, সেই কোয়েশ্চেনটা কিন্তু শুধু স্কুল সিলেবাসের ওপর ভিত্তি করে হবে না, সেই কোয়েশ্চেনটা মাস্টার্স অবধি যত রকম কোয়েশ্চেন সেই টপিকের ওপর হতে পারে, সেই প্রশ্নগুলো কিন্তু আপনার দিকে ধেয়ে আসতে পারে। তারপরে অনেকে জিজ্ঞাসা করেছেন যে ফাইল বা ফোন নিয়ে ঢোকা যাবে কি না। ফাইল নিয়ে ঢোকা যাচ্ছে না বাইরে, অন্তত ইস্টার্ন জোনে আমি দেখেছি ফাইল নিয়ে ঢোকা যাচ্ছে না বা ব্যাগ নিয়ে ঢোকা যাচ্ছে না। বাইরে রাখার জায়গা আছে, সেখানে রেখে আপনারা ঢুকবেন। আর এটা আমার মনে হয় বেটার, কারণ ফাইল নিয়ে, ব্যাগপত্র নিয়ে ঢোকাটা খুব ক্লামজি হয়ে যায়। ফোন নিয়ে ঢোকাটাও আপনার মনোযোগ সেদিকেই থাকবে। আমি বলবো ফোনটা অবশ্যই বাইরে রেখে যাবেন। যদি নিয়ে যাওয়ার সুযোগও থাকে, তাহলেও ফোনটাকে এরোপ্লেন মোড করে অথবা সাইলেন্ট রেখে ঢোকাটাই অনেক বেশি সুবিধাজনক, কারণ তাতে আপনারই কনসেন্ট্রেট করতে সুবিধা হবে। তারপর অনেকে বলেছেন যে নিজের সম্পর্কে যখন বলবো তখন কি বলবো, কতটা বলবো। আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে নিজের সম্পর্কে বলতে গেলে মোটামুটি
কোন কোন বিষয়গুলো বলা দরকার। কিন্তু এখানে দুজন খুব গুরুত্বপূর্ণ দুটো কোয়েশ্চেন করেছেন। একজন বলেছেন যে আমার তো কত্থকের ওপর আমার ওনার কিছু সার্টিফিকেট আছে, অথবা কত্থকের ওপর ওনার 7th ইয়ার বা এরকম কিছু একটা করা আছে, সেইটা উনি বলবেন কি না। এবং আরেকজন জিজ্ঞাসা করেছেন যে উনি যেহেতু নেট সেট কোয়ালিফাই করে আছেন, সেইটা ইন্টারভিউ বোর্ডে উনি মেনশন করবেন কি না। এবার যদি আপনাদের এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস থাকে, আমার মনে হয় সেটা মেনশন করা সবসময়ই ভালো। নিজের সম্পর্কে বলতে গিয়ে যদি আপনাকে হবির কথা জিজ্ঞাসা করে বা আপনি যদি নিজের হবি জানাতে চান, তাহলে বলতে পারেন যে আমি এইরকম এই নাচ শিখেছি বা এই লেভেল অবধি আমি জানি, বা আমার এই লেভেল অবধি সার্টিফিকেট আছে। কিন্তু এখানে একটা কথা, হবি বলতে গিয়ে কেউ এমন কোনো হবি বলবেন না যেটা নিয়ে আপনার খুব একটা ধারণা নেই। আমি গাছ করতে ভালোবাসি, আমি বাগান করতে ভালোবাসি, আমি ক্রিকেট দেখতে ভালোবাসি, এই কথাগুলো বলার আগে এটা ভেবে নেবেন যে সেই সংক্রান্ত কোনো প্রশ্ন এলে আপনি সেটার ডিটেলে উত্তর দিতে পারবেন কি না। সেই জন্য হবি আপনি বলতেই পারেন, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে আপনি সেটা বলতেই পারেন, এবং আমার মনে হয় এটা বললে ভালো ইমপ্রেশনই হবে। আর নেট সেটের কথা যদি বলেন, ওখানে ওনারা কোয়েশ্চেন করেছেন, আমাকেও করেছেন যে আপনি কেন হায়ার এডুকেশনের জন্য যাননি, আপনি কেন নেট সেট দেননি। সেখানে আপনি যদি দিয়ে থাকেন, আপনি বলবেন যে আমি নেট সেট দিয়েছি, সেক্ষেত্রে আমি সুযোগ পাইনি, অথবা আমি এরপরে বেশি এগোতে পারিনি, বা আমি এরপরের কলেজ সার্ভিস কমিশনে আমি এখনও চান্স পাইনি। সেগুলো আপনাদের যার যার পার্সোনালি যেমন মনে হয় আপনারা বলতে পারেন। আর এই ধারণাটা মনের মধ্যে রাখবেন না যে আপনার যদি বেশি কোয়ালিফিকেশান থাকে, তাহলে অনেকে মনে করেন যে আমাকে তাহলে ভাববে যে আমার তো ভবিষ্যতে অন্য হায়ার স্কেলে যাওয়ার চান্স আছে, সেই জন্য আমার এসএসসি পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এরকম কোনো ব্যাপার নেই, এটা ওনারা ভাবেন না। বরং এটা ওনারা ভাবতে পারেন যে যেহেতু এসএলএসটি বা এসএসসি পরীক্ষা এতদিন পর পর এখন হচ্ছে, আপনি যে সেই সময়টায় বসে না থেকে পড়াশুনো করে নেট সেট কোয়ালিফাই করেছেন, এটা কিন্তু আপনার একটা পজিটিভ কোয়ালিটি হিসেবেই পরিগণিত হবে। তারপর অনেকে বলেছেন যে অনেকে বলেছেন আমাকে একটা ডেমো ক্লাস দেখাতে। ডেমো ক্লাস আমি দেখাতেই পারি, কিন্তু সেটা কিন্তু আমি আমার সাবজেক্টে দেখাতে পারি। এবার যদি সেইটা দেখে আপনারা নিজেদের সাবজেক্ট সম্পর্কে কোনো ধারণা করতে পারেন বা দেখে আপনাদের সুবিধা হয়, তাহলে আমাকে জানাতে পারেন। আমি আমার সাবজেক্টের ওপর কোনো ডেমো ক্লাস দিতে পারি, অবশ্যই যদি আপনারা চান তাহলে, কারণ অন্য সাবজেক্টের ডেমো দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। তারপরে একজন জিজ্ঞাসা করেছেন যে চশমার ফ্রেম কীরকম হবে। চশমার ফ্রেম কীরকম হবে তার উপর কিছু ডিপেন্ড করছে না। খুব ফাঙ্কি কোনো ফ্রেম হলে সেইটা বোধহয় পরে না যাওয়াটাই ভালো। মানে অনেকেই থাকে পিঙ্ক বা ডোরাকাটা ক্যাটসাই, এগুলো ছাড়া যে কোনো নর্মাল ফ্রেম, যে কোনো রুচিসম্মত ফ্রেম, সেগুলো পরে গেলে কোনো অসুবিধে নেই। আপনি দেখতে পাচ্ছেন এটাই যথেষ্ট। চশমার ফ্রেম কেমন সেটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে না, সেটা নিয়ে চিন্তার কোনো বিষয়ও নেই। একজন জিজ্ঞাসা করেছেন গ্র্যাজুয়েশন না মাস্টার্স কোনটার সার্টিফিকেট লাগছে। আমরা যখন ফর্ম ফিল আপ করেছি আমাদেরকে অপশান দেওয়া হয়েছিল যে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স যেটার নাম্বার বেশি সেইটা দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো। কাজে আপনি যে অপশানটা চুজ করেছিলেন সেইটা সার্টিফিকেটটা নিয়ে যাবেন। একজন জিজ্ঞাসা করেছেন যে যখন ইন্টারভিউ হবে ডেমো ছাড়া, যখন উনি বসে বলবেন সেই সময় হাত নাড়িয়ে কথা বলা যাবে কি না। আপনি যদি হাত নাড়িয়ে নর্মালি কথা বলেন, আপনি সেইভাবেই কথা বলবেন। যেটা আপনি স্বতঃস্ফূর্তভাবে সাবলীলভাবে করেন, আপনি সেইভাবেই কথা বলবেন। হাত নাড়িয়ে কথা বলা মানেই অডাসিটি প্রকাশ করা নয়। আমরা নর্মালি যখন কথা বলি, আমরা সাধারণত হাত নাড়িয়ে স্বাভাবিকভাবেই কথা বলি। এরকম নয় যে আমরা একেবারে কাঠের মতো বসে রোবটের মতো কথা বলি, সেটা নয়। এইগুলো নিয়ে না বেশি চিন্তাভাবনা করবেন না। আপনি যত এই আর্টিফিশিয়াল জিনিসগুলো নিয়ে ভাববেন, তত বেশি আপনার আসল জায়গা থেকে ফোকাস সরে যাবে। অনেকে জিজ্ঞাসা করেছেন কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে। দেখুন, আমি যেহেতু আমার যেহেতু কাস্ট ক্যাটাগরি নয়, সেই জন্য আমি এটা একদম খুব যে ডিটেলে বলতে পারবো তা নয়। কিন্তু যেটুকু আমি দেখেছি যে কাস্টের ক্ষেত্রে, কাস্ট সার্টিফিকেট যাদের আছে বা যাদের চেঞ্জ হয়েছে, তারা কি করবেন, তারা আগেরটাও এবং এখনকারটাও দুটোই নিয়ে যাবেন। যা যা ডকুমেন্ট আছে কাস্ট সংক্রান্ত সব কিছুই নিয়ে যাবেন, কারণ ওখানে কিন্তু খুব কড়াকড়িভাবে এটা চেক করা হয়েছে। আর যারা কাস্ট আপডেট করার আবার অপশান পেয়েছেন,
যাদের চেঞ্জ হয়েছে শুধুমাত্র তারাই আপডেট করবেন, বাকিরা আপডেট করতে গিয়ে ব্যাপারটাকে আর ঘুলিয়ে ফেলবেন না। তাহলে কিন্তু যদি বাই চান্স এডিট করতে গিয়ে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে যায়, তার ফল তো আমাদেরই ভুগতে হবে, মানে যিনি আপডেট করছেন ক্যান্ডিডেটকেই ভুগতে হবে। সেই জন্য বলছি, যাদের কাস্ট আপডেট মানে করার অপশান যারা পেয়েছেন, যারা কাস্ট ক্যাটাগরি, যদি চেঞ্জ হয়ে থাকে তাহলেই একমাত্র আপডেট করুন। যদি চেঞ্জ না হয়ে থাকে বা আপডেট করার কোনো প্রয়োজন না থাকে, তাহলে আগ বাড়িয়ে আপডেট করতে যাবেন না। এই হলো আমার বক্তব্য। নিজের পজিশন সম্পর্কে একেবারে কনফিডেন্টলি ইন্টারভিউ দিতে যান। 20টা মার্কস আছে, ইটস নট আ ম্যাটার অফ জোক। আপনারা চাইলে খুব ভালোভাবে এই 20 নম্বরের মধ্যে খুব ভালো মার্কস পেয়ে নিজেদের কিন্তু পুরো স্কোরের মানে মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেই জন্য একদম কনফিডেন্টলি পরীক্ষা দিতে যান। অন্য কারুর সঙ্গে নিজের তুলনা করবেন না। কে কত মার্কস পেয়েছে, কে কতটা সুবিধাজনক পজিশানে আছে, কে ভালো বলে, কে ফর্সা, কার বড় চুল, কার চশমা রিমলেস, কি কারুর হাসি সুন্দর, এইসব মানে চিন্তাভাবনা করার মতো কোনো জায়গাই নেই। আপনি জানেন আপনার কাজ হচ্ছে স্টুডেন্ট পড়ানো। অনেকে আছেন যারা প্রচুর জানেন কিন্তু তারা টিচার হিসেবে ভালো নন, তাদের বোঝানোর ক্ষমতা নেই। এই জায়গাটাই আপনার সবথেকে বড় প্লাস পয়েন্ট। ডেমো ক্লাসের এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট যে আপনি নিজের এই কোয়ালিটিটা বোঝাতে পারবেন, কোয়ালিটিটা দেখাতে পারবেন, প্রুভ করতে পারবেন যে আপনি একজন টিচার হিসেবে কতখানি এবল, আপনি টিচার হিসেবে কতখানি কোয়ালিফাইড, আপনার মধ্যে কতখানি কোয়ালিটি আছে। সেই জন্য কোনো রকম অন্যান্য চিন্তাভাবনা হীনমন্যতায় ভুগবেন না, অন্যের সঙ্গে নিজের কম্পেয়ার করবেন না। এবং সবথেকে বড় কথা, কত কাট অফ নামতে পারে, কত মার্কস অবধি পেলে তার মধ্যে আমি ঢুকতে পারি, এই চিন্তাভাবনাগুলো একদম ভুলে যান। এখন এমন কোনো ইউটিউব ভিডিও দেখবেন না যাতে আপনার মনের মধ্যে এই জিনিসটা চলে, ইস আমার তো মনে হচ্ছে কাট অফের মধ্যে নাম্বার আসবে না, এই রকম কিছু এখন দেখবেন না। তাতে আপনার কনফিডেন্স লুজ হবে এবং তাতে কিন্তু আপনি আলটিমেটলি আপনার ইন্টারভিউটা অ্যাফেক্টেড হবে, সেইটা করবেন না। আর পজিটিভ ভাবুন। আপনি আপনার হাতের সবথেকে বড় অস্ত্র হচ্ছে আমাদের হাতে একটা ফোন আছে। সেই ফোনটাকে ইউজ করে, ইন্টারনেট কানেকশান ইউজ করে আমরা অনেক কাজ করতে পারি, আমরা অনেকভাবে নিজেদের পড়ানোর বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারি। ফোনটাকে আমরা একটু সেইভাবে ইউজ করি না। আমরা একটা কথা ভুলে যেন না যাই যে আমরা ভবিষ্যতে টিচার হতে যাচ্ছি বা সেই চেষ্টা করছি। কাজেই নিজেদের রুচি, নিজেদের কথাবার্তা, কারুর সম্পর্কে আমি কি বলছি, কারুর ভিডিওর নিচে কি কমেন্ট করছি, সেইগুলোর ওপর একটুখানি আমার মনে হয় ভাবনা চিন্তা করার দরকার আছে। ঠিক আছে? নিজেদের রুচিবোধ বা নিজেদের যে শিক্ষা, সেইটা যেন সবসময় আপনার আচরণে, আপনার কথাবার্তায় রিফ্লেক্টেড হয়। কারণ আমরা যে প্রফেশনটায় যাচ্ছি না, সেই প্রফেশনটা ভীষণ নোবেল প্রফেশন শুধু নয়, আমরা অন্যদের ওপর, আমরা অন্যান্য যারা অল্প বয়সী ছেলে মেয়ে তৈরি হচ্ছে তাদের ওপর আমরা একটা ছাপ ফেলতে যাচ্ছি, একটা প্রভাব রাখতে যাচ্ছি। কাজেই নিজেদের মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে সেইগুলো এখন ঝেড়ে ফেলার সময় এসে গেছে। এবং সেই নেগেটিভিটিগুলো যদি এখনও রেখে দেন, তাহলে কিন্তু ভবিষ্যতে যত পরীক্ষা দিতে যাবেন কোথাও না কোথাও সেই নেগেটিভিটিগুলো আপনার ওপর প্রভাব ফেলবেই, যেটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। কাজেই প্রত্যেকে পজিটিভ থাকুন, কনফিডেন্ট থাকুন, ভালো করে পরীক্ষা দিন। 9-10-এর ইন্টারভিউ আসতে এখনও খানিকটা অন্তত দেরি আছে। তার আগে আমি আরও ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের হেল্প করা যায়, যাতে আপনারা পজিটিভ মাইন্ডেড হয়ে ইন্টারভিউ দিতে যান। যতটা পারছি তথ্য সংগ্রহ করে আপনাদের জানাতে চেষ্টা করব। আপনারাও, আমি আশা করব যে এই ভিডিওগুলো যেগুলো আমি আপলোড করছি, যাদের যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে ছড়িয়ে দেবেন। যদি ভালো লাগে লাইক করবেন, এবং যদি মনে হয় যে আরও কোনো জিজ্ঞাসা আছে, আরও কোনো প্রশ্ন আছে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এইটুকুই। সকলকে নমস্কার।